হয়েছে? আচ্ছা তোমার খাতা বের করো। এই বেঞ্চ সেভ করে এখানে খাতা রাখা যাবে। ওই যে পেছনে ওইটা করে আসো। তাহলে এটা নড়বে না। করলাম, হ্যাঁ সাইলেন্ট তো করা। শব্দ হলো যে আচ্ছা সবাই একটু ঝটপট জয়েন হয়ে নাও, গরম লাগতেছে নিতে পারো না। আমার জ্যাকেট খুলে ফেলাম তাহলে আমি তো সেই জ্যাকেট খুলে গরম লাগে। আমার চুলের সমস্যার কারণে চুল ফেলে দিচ্ছি তো এখন ক্যাপ ইউজ করতে হয়। আচ্ছা হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দেন তাহলে সবাই। আচ্ছা হোয়াটসঅ্যাপে তোমরা এখান থেকে তো দেওয়া যাচ্ছে না। ওকে, আমরা লাস্ট ক্লাসে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের শেষ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব দ্বিতীয় অংশের যতটুকু দেখি আলোচনা করতে পারি। ওকে, দেখেন 3 নম্বর অধ্যায়ের যে দ্বিতীয় অংশ সেটা হলো ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা আমাদের। দেখো তো সাউন্ড ক্লিয়ার না? ওকে, ডিজিটাল ডিভাইসে আমরা আগে কিছু আমাদের থিওরি জানতে হবে যেগুলো মোটামুটি ক খ বা এমসিকিউ তে আসার মতো, আমরা সেইগুলো নিয়ে একটু কথা বলবো। তারপরে এগুলো আসলে না পড়ালেও হইতো, কিন্তু কেন দেওয়া? সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, কেন দেওয়া? কারণ আপনাদের যাতে যেন ক খ এবং খ নাম্বারে এবং এমসিকিউ তে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় সেই জন্য আমরা একটু দেখি। এই পাশে লেখা কি কেটে আসতেছে? একটু বোঝা যাচ্ছে না, চাপে দিয়ে দেবো তো, দেখি ওটা বেশি যায় না। ঠিক আছে। এখন কি সম্পূর্ণ আসে? হ্যাঁ, এইদিকে আবার তোমার তো এটা আবার কমে গেছে না? না না না, ঠিক আছে ঠিক আছে, দেখো বেশি ক্রস হয়ে গেছে। তো আপনার ঠিক আছে, তো আপনার হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা তো পড়াই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, দেখো আমরা কিছু বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে কথা বলবো। আমরা জানি যে অ্যালজেব্রা মানে হলো বীজগণিত, যেগুলো আমরা 6 থেকে মোটামুটি সবাই পরিচিত, 6 থেকে পড়ে আসছি। কিন্তু আমাদের এইখানে ওই বীজগণিতের কিছু সূত্র লাগবে, বাট ডিফারেন্ট সূত্র। যেমন তোমাদের একটু বলে রাখি, আমরা বীজগণিতে সবাই পড়ে আসছি হলো a প্লাস a মানে হলো 2a। এটা আমরা বীজগণিতে পড়ে আসছি, মানে শুধু অ্যালজেব্রা এটা আমরা পড়েছিলাম। বাট এইটা হলো বুলিয়ান অ্যালজেব্রা, যার কারণে a প্লাস a ইকুয়াল 2a হবে না, a প্লাস a ইকুয়াল হবে হলো শুধু a। এইখানে আমাদের বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আগে আমরা জানবো, তারপর আমরা সূত্রে যাই। দেখেন, বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবক হলেন প্রখ্যাত ইংরেজ গাণিতবিদ জর্জ বুল। এটা আমরা কিন্তু এসএসসি লেভেলেও পড়ে আসছি, তারপরেও অনেকে এইচএসসি তে এমসিকিউ তে আসলে আমরা পাই না। জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেব্রা তৈরি করেন, যাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। এই সংজ্ঞাটা জানতে হবে না, শুধু তোমরা জানবা যে এই বুলিয়ান অ্যালজেব্রার জনক হলো জর্জ বুল, জাস্ট এতটুকু জানবা। 2 নম্বর হলো বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিকের সত্য অথবা মিথ্যা নিয়ে কাজ করে। দুইটা জিনিস নিয়ে কাজ করে, সত্য এবং মিথ্যা। আমরা জানি আইসিটি তে সত্য মানে হলো
1 আর মিথ্যা মানে হলো 0। জাস্ট এই দুইটা নিয়ে যদি যেটা কাজ করে সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। অথচ আমরা যে অ্যালজেব্রা পড়েছি শুধু অ্যালজেব্রা 6 থেকে 10 পর্যন্ত, ওইখানে কিন্তু তোমরা চাইলে এটা লিখতে পারো, ওইখানে কিন্তু আমরা এভরিথিং সবকিছু নিয়ে পড়েছি। আর বুলিয়ান অ্যালজেব্রায় আমরা শুধুমাত্র সত্য এবং মিথ্যা নিয়ে পড়ব। সত্যকে আমরা প্রকাশ করি হলো 1 দ্বারা আর মিথ্যাকে প্রকাশ করি 0 দ্বারা। এই দুটি স্তরের উপর ভিত্তি করে দুটি তৈরি করা হয়েছে। অপরদিকে সকল ডিজিটাল ডিভাইস বাইনারি পদ্ধতিতে কাজ করে। তাহলে সকল ডিজিটাল ডিভাইস কোন পদ্ধতিতে কাজ করে ভাইয়া? বাইনারি পদ্ধতিতে। এটা একটু মনে রাখবেন, বাইনারি পদ্ধতিতে কাজ করে। এই ডিজিটাল ডিভাইসে গাণিতিক ও যুক্তিমূলক কাজ করার জন্য বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত হয়। বুলিয়ান অ্যালজেব্রায় সত্য ও মিথ্যাকে যথাক্রমে বাইনারি 1, সত্যকে প্রকাশ করা হয় হলো বাইনারি 1 দ্বারা আর মিথ্যাকে প্রকাশ করা হয় 0 দ্বারা। ওকে, এইটুকু তোমরা শুধুমাত্র এমসিকিউ বা ক খ এর জন্য জানবা, এর চাইতে আর বেশি কিছু জানতে হবে না, এর চাইতে আর বেশি কিছু জানতে হবে না। আমরা একটু পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখেন, বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য জানবো আমরা। বুলিয়ান অ্যালজেব্রার আমরা কিছু বৈশিষ্ট্য জানবো। বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয়। আমরা জানি যে বাইনারিতে যেমন দুটি ব্যবহার করা হয়, বুলিয়ান অ্যালজেব্রাতেও এই দুটি ব্যবহার করা হয়। এটা মানে হলো মিথ্যা, এটা মানে মিথ্যা আর এটা মানে হলো সত্য। জাস্ট এই দুইটা আমরা ব্যবহার করব। বুলিয়ান চলকের দুটি মান থাকায় বুলিয়ান অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ পদ্ধতি। দেখেন, এই যে দশমিক অ্যালজেব্রা, এইটা মূলত হলো আমাদের 6 to 10 পর্যন্ত যে আমরা বীজগণিত পড়েছি ওইটার বীজগণিত এটা। হ্যাঁ, দেখেন, আর এই যে বুলিয়ান অ্যালজেব্রা এইটা হলো আমরা এইচএসসি লেভেলে জানবো। দশমিক অ্যালজেব্রায় আমরা সবকিছু ব্যবহার করতে পারি, সব ধরনের সংখ্যা, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় আমরা মাত্র দুইটা অঙ্ক ব্যবহার করব। একটা হলো 0 আর একটা হলো 1। 0 মানে মিথ্যা আর 1 দ্বারা সত্যকে প্রমাণ করব। বুলিয়ান অ্যালজেব্রার কোন ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। অথচ আমরা কিন্তু এসএসসি লেভেলে যে ম্যাথগুলো করেছি ওইখানে আমরা সাপোজ হিসেবে ধরে নিই, যে ধরি x এর মান এটা বা ভগ্নাংশ চলে আসছিল, তারপর আমরা log 10 দ্বারা অঙ্ক করেছি, log 10 log 20 এরকম দ্বারা অঙ্ক করেছি। কিন্তু এই বীজগণিতে মানে এই অ্যালজেব্রায় ভগ্নাংশ ব্যবহার হবে না, লগারিদম, বর্গ, ঋণাত্মক। তাহলে এটা কিন্তু একটা বহুপদী এমসিকিউ হতে পারে। কিভাবে? যে নিচের কোন বিষয়গুলো বুলিয়ান অ্যালজেব্রায় অন্তর্ভুক্ত দিয়ে ওইখানে অনেক কিছু দেওয়া থাকলো, 0 1 কমা দেওয়া থাকলো, ভগ্নাংশ দেওয়া থাকলো, বর্গ দেওয়া থাকলো। এখানে কিন্তু ধনাত্মকের কথা বলে নাই, ধনাত্মক দেওয়া থাকলো, ঋণাত্মক দেওয়া থাকলো। তো মনে রাখবা যে ধনাত্মক কিন্তু ব্যবহার হয়, ধনাত্মক ব্যবহার হবে, কিন্তু শুধুমাত্র ঋণাত্মক, বর্গ, লগারিদম, ভগ্নাংশ এইগুলো বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহার করা নিষেধ বা ব্যবহার করা যায় না। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যৌক্তিক যোগ, গুণ ও পূরকের কাজ করা যায়। দেখেন, যোগ, গুণ, তাহলে আমরা জানি যে বীজগণিতে বিয়োগ করা যেত, ভাগ করা যেত, কিন্তু এই বুলিয়ান অ্যালজেব্রায় আমরা কি কি করতে পারবো? যোগ, গুণ আর পূরক। এটা মাইন্ডে রাখবেন যে ভাগ এবং বিয়োগ এই দুইটা বুলিয়ান অ্যালজেব্রায় করা যাবে না। তাহলে এমসিকিউ এর মধ্যে এইভাবে দিয়ে দিলে কিন্তু আমাদের হিমশিম খাওয়ার মতো অবস্থা হবে। মানে কোনটা? পূরক মানে, আচ্ছা, পূরক। পূরক এর ইংরেজি নাম হলো কমপ্লিমেন্ট, যেটা আমরা পড়েছি। আমরা জানি কমপ্লিমেন্ট বা পূরক শব্দটা আগে একটু বুঝি। পূরক, পূরক মানে হলো, ধরো আমি যদি বলি যে আমার কাছে একটা ফোন আছে, মোবাইল ফোন আছে, এই ফোনের পূরক হিসেবে আমি চার্জারকে ধরতে পারি, কারণ চার্জার ছাড়া ফোন চলবে না। আবার আমি এটাও ধরতে পারি একটা খাতা আর একটা কলম। কলম ছাড়া যেমন খাতা ইউজ করতে পারবো না, বা ইউজ ছাড়া মানে খাতা ছাড়া কলম ইউজ করতে পারবো না। তাহলে আমাদের বাইনারিতে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? দুইটা। তাহলে 0 এর পরিপূরক হিসেবে ব্যবহার হবে 1, 1 এর পরিপূরক হিসেবে ব্যবহার হবে 0। তো এই অ্যালজেব্রায় শুধুমাত্র এই পূরকের অঙ্ক করা যাবে, গুণ করা যাবে আর যোগ করা যাবে, মানে কোনো বিয়োগ আমরা করতে পারবো না। বিপরীত। হ্যাঁ, আর এইটার আরো একটা কিছু আপনারা মনে রাখতে পারেন, যোগ মানে হলো অর, গুণ মানে হলো এন্ড, আর পূরক মানে হলো নট। এটা দ্বারা এইটাই বুঝাইছে, বাট যখন আমরা বাংলা বুঝি, বাংলা বলি, তখন আমরা বুঝি না। আমি যদি এটা বলতাম যে বুলিয়ান অ্যালজেব্রায়
অর গেটের কাজ হয়, এন্ড গেটের কাজ হয়, নট গেটের কাজ হয়, তাহলে সবাই বুঝতো। কিন্তু যখনই এটা বাংলা বললাম, যোগ গুণ ও পূরকের কাজ, তখনই আমাদের কাছে এলোমেলো, কারণ আমরা বাংলার সাথে কম পরিচিত। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা বুঝলাম যে বিয়োগ করা যায় না, ভাগ করা যায় না। আমরা কিন্তু এখনো ডিজিটাল ডিভাইসের মেইন অঙ্কের মধ্যে এখনো যাইনি। আমরা অঙ্ক করার আগে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা যোগের কাজ করতে পারবো, যেটাকে আমরা অর গেট দ্বারা চিহ্নিত করব, গুণকে আমরা এন্ড গেট বলবো, আর পূরককে হলো নট গেট বলবো। বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। সুন্দর সুন্দর কিন্তু আমি এখানে কয়টা 5টা পয়েন্ট দিয়েছি। তোমাদের এই ক্লাসটা শেষ হলে আমি পিডিএফ দিয়ে দেব, তখন ওইখান থেকে তোমরা এই 5টা মুখস্থ করে ফেলবে। বা এখন চাইলে এই দেখো ফুল স্ক্রিন আসে না, এই পাশে দেখা যাচ্ছে না, হালকা একটু এইদিকে দিয়ে দাও, হালকা দেখো তো ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, আমার এখানে এখনো ঠিক হয় নাই। আচ্ছা এখন ঠিক আছে মোটামুটি। আচ্ছা দেখো এখন ক্যামেরা ঠিক আছে কিনা। এখন আপনারা একটু দেখেন যে ক্যামেরা ঠিক আছে কিনা। হ্যাঁ ক্যামেরা এই সামনে তো পুরো ভালো আছে। আচ্ছা না থাক, বলতেছি এবার ঠিক আছে। ওকে, তাহলে দেখেন আমরা এই বুলিয়ান অ্যালজেব্রার যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পিডিএফ পেয়ে এই 5টা বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলবেন। এবার দেখেন বুলিয়ান অ্যালজেব্রার যে মূল বেসিক জিনিসগুলো, আমরা এখন এই বেসিক জিনিস জানবো। মনে করো যে তুমি যদি একটা তরকারি রান্না করো বা যেটা কিছু একটা পুরো কাজ করো, এই পুরো কাজ করার আগে যদি ওই কাজের স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে ছোট ছোট আকারে পড়ো, তাহলে পুরো কাজটা তখন আর কঠিন লাগবে না। কিন্তু পুরো কাজ যদি হঠাৎ করে করতে যাও তাহলে কঠিন লাগবে। যেমন এই চলক, ধ্রুবক, পূরক, অনেকে আমরা এগুলো না জেনে ডিরেক্টলি আমরা গেটের অঙ্কগুলো করতে যাই, নানান প্রবলেমের ফলে। দেখেন এখানে আমরা একটু চলক নিয়ে কথা বলবো, বুলিয়ান চলক। আমরা কিন্তু বীজগণিতিক চলক সবাই জানি। যদি বলি চলক কাকে বলে, আমরা জানি যে চলক মানে হলো বীজগণিতে যার মান পরিবর্তনশীল। যেমন আমি লিখলাম x, এটা একটা চলক, x + y = আমি যদি লিখি 10, তাহলে এখানে x এবং y দুটি চলক রয়েছে। এইভাবে আমরা বীজগণিতে পড়ে আসছি। কিন্তু আমরা একটু দেখি যে বুলিয়ান চলক আসলে কাকে বলে। বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল, দেখেন আমি বীজগণিতে যেটা বললাম আমাদের বুলিয়ানও সেটাই। বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল তাকে বুলিয়ান চলক বলে। যেমন এখানে c = a + b। এখন আমি যদি এটা লিখি c = a + b, দেখেন এটা কি কোনো ফিক্সড মান আছে? আমি চাইলে c এর মান 10 ধরতে পারি, আর a এর মান ধরলাম 5 + b এর মান 5, তাহলে উভয় পক্ষে 10 + 10 = 10 হয়ে গেছে উভয় পক্ষে। তাহলে এই যে মানগুলো পরিবর্তনশীল। আবার অন্য একজন বললো যে না স্যার আপনি c এর মান 10 না, আপনি c এর মান 20 ধরেন, তাহলে মান কি? পরিবর্তনশীল। এটাই তাহলে কি? চলক। তাহলে আমরা বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল তাকে বুলিয়ান চলক বলে। যেমন c = a + b, এখানে a ও b হচ্ছে বুলিয়ান চলক, তাহলে এখানে a ও b হচ্ছে বুলিয়ান চলক। এবার দেখেন ধ্রুবক, বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান অপরিবর্তনশীল, আপনি মনে রাখতে পারেন যে বুলিয়ান চলক যেটা, ধ্রুবক হলো তার বিপরীত, অপোজিট একদম। এই মানটা হলো পরিবর্তনশীল আর এই মানটা হলো অপরিবর্তনশীল। ভাবতে পারেন যে এগুলো ম্যাথে আসবে কিনা, এগুলো ম্যাথের জন্য না, এগুলো আপনার এমসিকিউ এবং ক খ এর জন্য। বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান অপরিবর্তনশীল থাকে তাকে বুলিয়ান ধ্রুবক বলে। যেমন y = a + 0 + 1, এখানে 0 আর 1, দেখো আমি চাইলে এর মান পরিবর্তন করতে পারবো, কিন্তু 0 আর 1 এটা স্পেসিফিক একটা মান দেওয়া আছে। এই জন্য আমরা এখানে 0 এবং 1 কে বলবো কি? ধ্রুবক, মানে মান পরিবর্তন করা যায় না। আর a কে কি বলবো? a কে বলবো চলক। বুঝছি? আচ্ছা, তাহলে আমরা চলক এবং মোটামুটি ধ্রুবক বুঝলাম। এবার আসেন বুলিয়ান পূরক সম্পর্কে আমরা একটু জানি। বুলিয়ান অ্যালজেব্রায় যে কোন চলকের মান 0 অথবা 1 হয়। আমরা তো জানি যে ব্যবহার কয়টা হয়, এই দুইটাই তো ব্যবহার হবে। তাহলে হয় 0 হবে, না হয় 1 হবে। এই 0 এবং 1 কে একটি অপরটির বুলিয়ান পূরক বলা হয়, যেটা আমি একটু আগে বললাম যে 0 আর 1
শূন্য এর পরিপূরক কে 1 আর 1 এর পরিপূরক 0, কারণ এই দুইটাই তো ব্যবহার হয়। ওকে ছাড়াও চলতে পারে না, ওকে ছাড়া ও চলতে পারে না। বিষয়টা এরকম যে বুলিয়ান পূরকের এই যে বার চিহ্নটা, অনেকে এটাকে দেখেন, আমি যদি এটা লিখি, অনেকে এটাকে উচ্চারণ করবে এ বার, অনেকে এটা উচ্চারণ করবে এ নট, কারণ এই পূরকের ইংরেজি নাম হলো, আমরা আইসিটিতে নট বলি। তাহলে এই পূরক চিহ্ন মানে তো উপরে এরকম ড্যাশ, তাহলে আমরা এটা কয়েক ভাবে উচ্চারণ করতে পারবো, যার যেরকম ভালো লাগবে। এ বার বলতে পারবো, এই যে এ বার বলবো, আবার কেউ কেউ বলবে এ ড্যাশ, তাও হবে, সমস্যা নেই। আবার কেউ বলবে এ পূরক, যার যেটা মন চায় এটার উচ্চারণ সে সেভাবে বলবা, কারণ উচ্চারণটা আমাদের পরীক্ষায় বলতে হবে না, আমরা তো লিখবো। ঠিক আছে, ওকে। তাহলে আবার দেখেন পূরক কিন্তু আরো একটা ভাবে প্রকাশ করা যায়, কিভাবে? উপরে যেরকম এরকম না দিয়ে এটা এই যে এইভাবেও দেওয়া যেতে পারে। তাহলে দুই ভাবে আমরা পূরক চিহ্ন তো করতে পারলাম। আচ্ছা, তারপর দেখি বুলিয়ান স্বতঃসিদ্ধ। দেখেন আমাদের যোগের কিছু স্বতঃসিদ্ধ আছে, গুণের কিছু স্বতঃসিদ্ধ, আর পূরকের কিছু স্বতঃসিদ্ধ। এখন স্বতঃসিদ্ধ মানে কি একটু বলি। স্বতঃসিদ্ধ মানে হলো, আপনারা এক কথা মনে রাখতে পারেন যে যে সূত্রগুলো প্রমাণ করে বের করা যায়। যেমন আমি যদি বলি তোমাদের a প্লাস b হোল স্কয়ার সমান, আমরা ছোটবেলায় এটা পড়ে আসছি না, 2ab প্লাস b স্কয়ার, এটা পড়ে আসছি না বীজগণিতে। তো আমরা কিন্তু এইটা থেকে এটা প্রুফ করতে পারি, মানে প্রমাণ করতে পারি। কিভাবে? দেখো এই যে এইভাবে, এটা ডাবল আছে, তাহলে a প্লাস b ইনটু a প্লাস b, এটা ডাবল আছে না? তারপর আমরা কি করতে পারি, এটা দ্বারা আমরা গুণ করব, তাহলে a দ্বারা a গুণ করো a স্কয়ার, প্লাস a দ্বারা b কে গুণ করো ab, প্লাস b দ্বারা a কে গুণ করো ab, প্লাস b দ্বারা b কে b স্কয়ার। তাহলে এখানে আমরা পেলাম কি a স্কয়ার প্লাস ab 2ab প্লাস b স্কয়ার। ঘুরে ফিরে আমরা এই একটা জিনিসই পাইলাম না, তার মানে আমরা এটা বলতে পারি এটা সূত্র প্লাস স্বতঃসিদ্ধ। তো আমাদের যেহেতু আমরা একটু আগে বললাম অ্যালজেব্রা কিসের কিসের কাজ হবে, যোগ, গুণ, পূরক, নট বিয়োগ, নট ভাগ, আমরা কিন্তু এই দুটার কাজ করতে পারবো না। তাহলে এই তিনটার কিছু স্বতঃসিদ্ধ আছে, মানে এই তিনটা কিছু সূত্র আছে, এক কথা। আমরা সেই সূত্রগুলো নিয়ে এখন কথা বলবো। কিছু যোগের সূত্র আছে, কিছু গুণের সূত্র, কিছু পূরকের সূত্র আছে। ওকে, দেখো প্রথমে আমরা কথা বলবো যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, এগুলো উঠাইতে পারো খাতা। এই যে কয়েকটা সূত্র ভাইয়া, এই কয়েকটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। যারা খাতা কলম নিয়ে ক্লাস দেখতেছো তারা অবশ্যই আচ্ছা আচ্ছা, কারো কোনোটাতে সমস্যা হলে কিন্তু অবশ্যই সাথে সাথে মানে এটাই চেঞ্জ করার আগে বলে বলে ফেলবেন, না হলে আমি স্লাইড চেঞ্জ করলে আর বলতে পারি না। কি ব্যাপার, ওরা এখনো বলে ক্যামেরা ঠিক করেন, ঠিক আছে না? এখন ক্যামেরা এটাতে দেখো, এটাতে দেখো, ঠিক আছে? কি ফুল দেখা যাচ্ছে স্ক্রিন? ঠিকই তো আছে, মানে হয়তো আপনার মাথা থাকার কারণে যে জায়গাটা থাকে সেই জায়গাটা বুঝতে পারে না। ও আচ্ছা আচ্ছা, বডি মানে এটা বুঝতে পেরেছি, একটু সরে দাঁড়ালে তখন হয়তো বুঝবে। ওকে, ঠিক আছে। দেখেন তাহলে আমরা এখন যোগের কিছু সূত্র নিয়ে কথা বলবো। আমি একটু আগে বললাম যে স্বতঃসিদ্ধ মানে আমরা কি বুঝবো, সূত্র বুঝবো। দেখেন যৌক্তিক যোগের, এটা কিন্তু শুধু যোগ না, কি যোগ? যৌক্তিক যোগ, এটা মনে রাখবা। আমরা যে নরমাল গুলো যোগ করি তাহলে কি হইতো, আমি আবার বোঝাই এটা। a a প্লাস a মানে কি 2a, এটাকে শুধু যোগ বলে। আর a প্লাস a মানে a, এটাকে বলা হয় যৌক্তিক যোগ। কি বলা হয়? যৌক্তিক যোগ। কিভাবে আমি একটু বুঝাই। বীজগণিতে হলো a প্লাস a মানে এখানে দুইটা a আছে বলে 2a হয়। সামনে সহগ আছে মনে মনে 1, সামনে সহগ আছে মনে মনে 1, এই 1 আর 1 এর যোগ করে 2,
আর এ চলে আসছে। এটা হলো বীজগণিতের যুক্তি। আর এটা হলো আমাদের যৌক্তিক যোগ। কেন এ হলো দেখেন, আমি যদি এটা একটা এ, বুঝলেন, ভালো করে দেখেন, এটা একটা এ, আমি এই এর উপরে যদি আরো একটা এ দেই, এ দিলাম, আরো একটা এ দিলাম, এ কয়টা হয়ে গেল? একটা এ হলো না? এইটা হলো যৌক্তিক যোগ। মানে তুমি যদি একটা কয়েন, সাপোজ পয়সার কয়েন, একটা কয়েনের উপরে যদি আমি আরো একটা কয়েন রাখি, এখানে কয়েন হবে কয়টা? দুইটা, কিন্তু কয়েনটা সংখ্যা কিন্তু একটা, বা অবস্থান কিন্তু একটাই থাকবে। এইটাকে আমরা যৌক্তিক যোগ বলবো, ঠিক আছে? তো এই যৌক্তিক যোগের কিছু সূত্র একটু দেখো, সূত্রগুলো সবাই মুখস্থ রাখবা। একটা হলো 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 মানে হলো 1। আমরা বাইনারিতে কি পড়ে আসছি? 1 + 1 মানে কি? 0 না? কিন্তু এই বুলিয়ান অ্যালজেব্রায় 1 + 1 মানে কি? 1ই। কিন্তু এটা মনে রাখতে হবে, এখানে কোনো হাতের কিছু থাকবে না কিন্তু। এটা তো শুধু যোগ না, যোগ থাকলে কি হইতো? 0 হইতো, আবার হাতে 1 বসতো সামনে। তো এটা মনে রাখবা যে বাইনারির যোগ আর বুলিয়ান যোগ কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, আলাদা জিনিস। ওকে, আমরা সূত্রগুলো একটু ঝটপট করি, তাহলে আমরা অঙ্কে যেতে পারবো তাড়াতাড়ি। এই সূত্রগুলো সবাই লিখে ফেলবা, বা স্লাইড আমি যখন পিডিএফ দিয়ে দেবো ওইখান থেকে লিখে মুখস্থ করে ফেলবা। 0 + 0, জাস্ট 4টা সূত্র একটু ভালো করে মুখস্থ করবা। এরপর দেখো, গুণের 4টা সূত্র আছে, এই গুণের 4টা সূত্র মুখস্থ রাখবা। দেখো, 0.0 মানে হলো 0, 0.1 অর্থাৎ 0-র সাথে তুমি যত কিছুই ইনটু করো না কেন, ফলাফল 0 আসবে। আর 1 এর সাথে 1 ইনটু করলে শুধুমাত্র 1 হবে। সূত্র কিন্তু মুখস্থ করা যায়, কিন্তু বুঝে যদি থাকো মুখস্থ করতে হবে না, একদম ইজি। 0-র সাথে যা তুমি ইনটু করবা তাই 0 হয়ে যাবে, শুধুমাত্র 1 এর সাথে 1 ইনটু করলে কি হবে? 1 হবে। তো এই দিক দিয়ে কিন্তু এটা মুখস্থ না করলেও চলবে, ঠিক আছে? ওকে, আমরা একটু ঝটপট সবাই উঠে ফেলি। এগুলো ইংলিশ নেমগুলো ইউজ করলে বেটার হয়। এন্ড গেট অর গেট, এগুলো আমরা এখনো গেটের মধ্যে যাই নাই, এই জন্য ইংলিশ শুনছি সবসময়, তো এই জন্য আচ্ছা আচ্ছা। আচ্ছা, একজন লিখছে যে বাইনারি যোগ আর এটার যোগের মধ্যে পার্থক্য। আমি বলি, বাইনারি যোগ ওইটা হলো ক্যারি বিটকে আমরা নিয়ে থাকি, যে হাতে থাকে, মানে যোগ করার পর হাতে থাকে, কিন্তু আমাদের এই বুলিয়ান যোগ এবং গুণে হাতে থাকবে না। এইটাই হলো পার্থক্য মূলত। তা আমরা একটু ঝটপট পুরকেরটাতে চলে আসি। পুরোকে আমি আপনাদের বলেছিলাম টুস কমপ্লিমেন্ট, যারা ক্লাস দেখেছেন, টুস কমপ্লিমেন্টে আমরা ওয়ানস কমপ্লিমেন্ট কিভাবে করেছি? উপরে 0 থাকে, নিচে কি লিখি? 1। আর উপরে 1 থাকে, নিচে কি লিখি? 0। তাহলে পরিপূরক বা পূরক, এই যে দেখেন, 1 এর পূরক মানে কি? 0। আর 0 এর পূরক মানে কি? 1। তাহলে এটা কি আমাদের সূত্র মুখস্থ করতে হবে? না, এটার কোনো সূত্র নাই, জাস্ট এইটাই যে 1 এর পূরক, 1 এর উপর যদি পূরক দেওয়া থাকে এটা আমরা 0 লিখতে পারি, আর 0 এর উপর যদি পূরক দেওয়া থাকে এটা আমরা 1 লিখতে পারি, ঠিক আছে? পুরো এটাতে শুধু এই কয়টা সূত্র ইউজ হবে? এই কয়েকটাই পুরো আমাদের এই চ্যাপ্টারে না, সরলের মধ্যে আবার ডিফারেন্ট কিছু সূত্র। সরল আমরা যখন এই অধ্যায়ের সরল করতে যাব তখন আবার প্রায় 6 রকমের সূত্র লাগবে। ওইখানে প্রায় এক একটাতে আবার 3টা করে আছে, মোট ওইখানে প্রায় 15টার মতো সূত্র লাগবে। ওইগুলোই মেইন সূত্র। আর এইগুলো হলো বেসিক সূত্র। যেমন এসএসসি লেভেলে তোমরা যে a + b হোল স্কয়ার আর a - b, এই দুইটা একদম জাতীয় সূত্র ছিল না? যেখানে যাও সেখানে লাগে। তো এইগুলো হলো জাতীয় সূত্র। এইগুলো জাতীয় সূত্র মানে যে কোনো জায়গায় যাবা লাগবে, কিন্তু মেইন বড় যে সূত্র ওইগুলো আমরা সরলে গিয়ে শিখব। এখন আমরা ওইগুলো শিখব না। ওকে, তাহলে বুলিয়ান উপপাদ্য নিয়ে আমরা একটু কথা বলবো। এটা জানতে হবে না আপনাদের। মৌলিক উপপাদ্য, দেখেন মৌলিক উপপাদ্য নিয়ে আমরা কথা বলবো। বুলিয়ান উপপাদ্য প্রথমে আমরা জানবো 2 প্রকার। লেখো সবাই, আমরা প্রথমে জানবো কত প্রকার? 2 প্রকার। একটা হলো মৌলিক উপপাদ্য আর একটা হলো যৌগিক উপপাদ্য।
1940 সালে ইভি হান্টিংটন বুলিয়ান অ্যালজেব্রার জন্য কিছু উপপাদ্য তৈরি করেন, যার সাহায্যে বুলিয়ান অ্যালজেব্রার জটিল সমীকরণ তৈরি করা যায়। এই উপপাদ্যগুলোকে হান্টিংটন উপপাদ্য বলা হয়। আচ্ছা, আপনারা শুধু এটা মনে রাখবেন যে ব্যক্তিটার নাম আমি আর উচ্চারণ করতে যাচ্ছি না, আর ব্যক্তিটা কত সালে, এটা নামটা উচ্চারণ করতে গেলে কেমন লাগে দেখো, হান্টিংটন। এই যে চাইনিজ নাম হান্টিংটন, মানে তিনটা স্পেলিং। হ্যাঁ, তো তোমরা শুধু জাস্ট সালটা মনে রাখবা যে উনি মৌলিক উপপাদ্য কি আবিষ্কার করেন আর মৌলিক উপপাদ্য, এখান থেকে কোনো ম্যাথ আসবে না, কিন্তু জাস্ট এই দুইটা। 1940 সালে, হ্যাঁ এমসিকিউ 1940 সালে, আর নাম কি হান্টিংটন, জাস্ট এতটুকুই, আর কিছু জানতে হবে না। ওকে, এবার আসো মৌলিক উপপাদ্যের, এই যে তুমি যে সূত্রগুলোর কথা বললা, আমরা এখন সেই সূত্রগুলো সম্পর্কে জানবো। এখানকার প্রত্যেকটা সূত্র আমি এখন সহজভাবে প্রমাণ করে দেখায় দেব, তোমরা মুখস্থ করবা, ঠিক আছে, বাট প্রমাণের দরকার আছে, কারণ সব সূত্র এখন মুখস্থ করতে হবে। এই কয়েকটা হলো যোগের ক্ষেত্রে, এগুলো কি ভাই সরলের সূত্র যেটা বলছিলেন এইগুলোই লাগবে সরলে, হ্যাঁ, কিন্তু সরলে আবার এইগুলো আবার রিপিট করব। এটা হলো একদম, সবাই একটু লেখো। আমি এই প্রত্যেকটা সূত্র এখন প্রমাণ করে দেখাবো। কেন প্রমাণ লাগবে আমি একটু বলি। সাপোজ পরীক্ষার হলে, এদিকে তাকাবো, রাহাত, মনে হলো যে এ ডট এ মানে এ, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আমাদের একটা স্বভাব আছে যে কারো কাছ থেকে একটু শিওর হয়ে নেই। এখন পেছনে হিমেল আছে, হিমেল বলল যে এ ডট এ মানে হলো 0, আর সামনে তোমার আরেকটা বান্ধবী আছে বা বন্ধু আছে, যাই হোক, সে বলল এ ডট এ মানে এ। এখন তুমি নিজেই দ্বিধায় পড়ে যাবা যে আসলে কি হবে। ওই সময় তোমার এই প্রমাণ লাগবে। আজকে আমরা যে প্রমাণগুলো শিখবো, ওই সময় তুমি প্রমাণের মাধ্যমে বুঝতে পারবা যে কে সত্য বললো, কে মিথ্যা বললো। ওকে, আগে সূত্র কয়টা সবাই উঠায় নাও, আমরা প্রমাণ কয়েকটা শিখবো এখন। ফিমেল মিথ্যা দেবে না, তোমার বান্ধবী কয়টা? আচ্ছা, পেইড ক্লাসের জন্য আমাদের আলাদা একটা চ্যাট গ্রুপ হলে ভালো হইতো। আচ্ছা, তোমাদের জন্য আলাদা একটা চ্যাট গ্রুপ করে দেব, হ্যাঁ, আজকে রাতে করে দেবনি, সমস্যা নেই। কি অর সূত্র লিখবো, অর্গেটের সূত্র এইভাবে লিখে উঠাবো? যোগের ক্ষেত্রেই লিখে রাখো, যোগকেও অর্গেট হিসেবে প্রকাশ করে, এই জন্য অর্গ লিখলাম আর কি। অর্গেটের সূত্র এইভাবে, হ্যাঁ হ্যাঁ, ওটাও লিখতে পারো। ঝটপট একটু সবাই সূত্রগুলো উঠে ফেলেন, আমি এখন এই সূত্রের একটু আপনাদের প্রমাণ শিখিয়ে দেবো, কারণ পরীক্ষা হলে যেন আপনার দ্বিধাবোধ না হয় যে আসলে কারটা রাইট কারটা রং। আপনি নিজেই প্রমাণ করে বুঝতে পারবেন যে আসলে সূত্রের এক্সাক্ট ফলাফল কোনটা। আচ্ছা, ইচ্ছে আরো কেউ কি পড়তেছে আপনার কাছে? লাস্টে স্যার আমাদের দেখাই দিন, রেডি হোক। আচ্ছা, একটু আমরা এখন প্রমাণে আসি। হ্যাঁ, সবাই একটু আমরা বোর্ডের দিকে খেয়াল করি। দেখেন, কথা হলো a প্লাস 0 ইকুয়াল a, এটা আমি মানি না, মানে আমি প্রমাণ আগে শিখবো, তারপরে আমি মানবো, তাই না? এখন আপনি চিন্তা করেন, আমরা একটু আগে জানলাম কি a এটা একটা কি চলক, যার মান পরিবর্তনশীল। এখন তুমি ইচ্ছা মতো মান ধরো। আমাকে বললা যে স্যার এর মান ধরেন 5, তাহলে আমি 5 বসাবো। দেখো, তাহলে a প্লাস 0 আছে না, জি, ইকুয়াল a লেখা আছে, তাই না? আমি প্রথম নাম্বারটা প্রমাণ করছি। এখন এর মান কেউ একদম বলে দিল, কত ধরেন? 5 ধরেন, তাহলে আমি এর মান 5 বসাই দিলাম, প্লাস 0। 5 এর সাথে 0 যোগ করলে কি হবে? 5 হবে। তাহলে a সমান যে 5 ধরছো, আর এইটা সমান কি পাইলাম? 5 পাইলাম। তার মানে এটা সমানই a, এটা সমানই a, অর্থাৎ 0 এর সাথে যা যোগ করবা ওইটাই পেয়ে যাবে। ওইটাই। তাহলে এখানে আছে a প্লাস 0। এখন অঙ্কের স্বার্থে অনেক সময় এরকম আসবে,
এটা আমরা কি লিখবো? বি। এটা কিন্তু আমরা বি বি লিখব। দিব। তাহলে a + 0 ইকুয়াল a মানে কি? b + 0 মানেও b। বি। ঠিক আছে, তাহলে আমরা একটা দেখে বাকিগুলো করব। এবার আসো, এটা এক নাম্বার প্রমাণ গেল। এবার দুই নাম্বারটা দেখো। দুই নাম্বারটা কি বলা আছে? a + 1 = 1। আমরা জানি, এখন তোমরা বলতে পারো যে তাহলে এখানে তো a যদি 5 ধরি তাহলে তো 1 যোগ করে 6 হবে। এইটা হলো বীজগণিতে হয়, কিসে হয়? বীজগণিতে। কিন্তু এটাকে আমরা বীজগণিত করছি না, এটা হলো অ্যালজেব্রা, মানে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রায় 1 এর সাথে যা যোগ করবা তাই 1 হয়ে যাবে, 1 এর সাথে যাই যোগ করবা তাই 1 হয়ে যাবে। a + a মানে শুধু বীজগণিতে হবে 2a, কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় হবে শুধু a। a + a মানে হলো a। মনে রাখো যে কোনো কিছু ডাবল যদি প্লাস একসাথে থাকে তাহলে ওটা আমরা লিখতে পারি। এরকম আমাদের আসবে, এই যে এরকম আসবে। আমরা যখন একটু পরে সরল করব তখন এরকম আসবে। এটা আমরা লিখতে পারি কি? এ না, এটা আমরা ab লিখব। ab + ab মানে কি? ab। দেখো a + a মানে যদি a হয় তাহলে ab + ab মানেও কি হবে? a হবে, ab হবে। অর্থাৎ এটাকে তখন আমরা পুরোটা মনে মনে ধরবো a, আর এটাকে পুরোটা মনে মনে ধরবো a। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এই যে নিচেরটা প্রমাণ করা আরো ইজি। দেখো, আমরা জানি এই বীজ মানে বাইনারিতে কি কি ব্যবহার হয়? 0 এবং 1। এখন এটা আমরা মান বসাই দিই। দেখো a + a বার, তাই না? জি। ইকুয়াল কি নিয়ে আসতে হবে? 1 নিয়ে আসতে হবে। দেখো 1 চলে আসবে। তুমি ধরো এর মান ইচ্ছা মতো ধরো, 0 এবং 1 এর মধ্যে, না 0 এবং 1 এর মধ্যে 1 ধরছো, প্লাস, তাহলে a যদি 1 হয় তাহলে a বার কি হবে? 0। কারণ আমরা ওই যে পরিপূরক পড়েছি, তাহলে 0। 1 এর সাথে 0 যোগ করলে কি হবে? 1। এই যে 1 আছে না? এই যে। আবার তুমি যদি এটা 0 ধরতা, সাপোজ বললা যে না আপনার কথা মানি না, আমি a ধরবো 0, তাহলে a যদি 0 ধরো তাহলে এবার a বার কি হবে? 1 হবে। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে কি পাবো আমরা? 1ই পাবো। এইভাবে আমরা প্রত্যেকটা সূত্রই আমরা প্রমাণ করতে পারবো। তারপর তুমি আরেকটা দেখো, এবার গুণের ক্ষেত্রে একটা প্রমাণ করে দেখাই। এই যে এটা একটু প্রমাণ দেখাই, ভালো করে দেখো। a * 0 বলে, দেখো a * 0 ইকুয়াল কি প্রমাণ করতে হবে? 0। দেখো হয়ে যাবে। তুমি এর মান যাই কিছু ধরো না কেন তার সাথে 0 ইনটু হয়ে কি হবে? 0ই হবে। a * 1 মানে a। দেখো কিভাবে হয়? a * 1 ইকুয়াল a প্রমাণ করব। কিভাবে হয় একটু আমরা দেখি। এগুলো কিন্তু আসলে ম্যাথে আসবে না, প্রমাণ মনে মনে কেন শিখে রাখবা? কারণ বাই চান্স পরীক্ষার হলে যদি এলোমেলো করে ফেলো, আচ্ছা, বাই চান্স যদি এলোমেলো করে ফেলো তাহলে কিন্তু উত্তরটা মানে হযবরল হয়ে যাবে। তুমি এর মান এবার ধরো, এর মান ধরো তুমি 1, আর এখানে কি আছে? 1 1 ইনটু হলে কি হবে? 1। আর তুমি এর মান ধরছো কি? এই যে, তাহলে a পেয়ে গেছো। 1 মানে কি? a, আর a মানে কি? 1, একই তো কথা। তারপরে দেখো a ডট a বার ইকুয়াল 0। তুমি এটা লেখো a ডট a বার ইকুয়াল হতে হবে কি? 0। এর মান বসায় দাও। এর মান কত ধরবা? 1 ধরবা। আচ্ছা 0 ধরবা। তাহলে a বারের মান কি হবে? 1। 0 এর সাথে 1 ইনটু হলে কি হবে? 0। এই যে এটা রাইট সাইডে আছে। এটা বুঝলেন 2 নাম্বারটা। আচ্ছা, এই 2 নাম্বারটা, 2 নাম্বারটা আমরা একটু আবার দেখাচ্ছি। 2 নাম্বারটা দেওয়া আছে কি? a ইনটু 1 ইকুয়াল কি প্রমাণ করতে হবে? a। এবার তুমি এর মান কি ধরবা বলো? 0 ধরবা না 1 ধরবা? মনে মনে 0। আচ্ছা, এর মান তুমি 0 ধরে রাখলা। দেখো এই পাশেও 0 চলে আসবে। কিভাবে আমি একটু দেখাচ্ছি। তাহলে এর মান, এর পরিবর্তে কি লিখবে এখন? 0 ইনটু এখানে কি? 1। 0 এর সাথে 1 ইনটু হলে কি হবে? 0। আর তুমি a এর মান কি ধরছো? 0। তাহলে এই যে মিলছে, a সমান 0। অর্থাৎ তুমি এর মান যা ধরবা এই পাশে তাই চলে আসবে। আর কারো যদি মনে হয় যে না ভাইয়া এই প্রমাণ অনেক কঠিন লাগতেছে, এটা কিছুই করব না, তাহলে তো তার জন্য সহজ উপায় মুখস্থ করে ফেলো।
তাহলে আমরা সহজ উপায় হলো মুখস্থ করে ফেলা। এর উপরে ডাবল বার থাকা মানে কি, এটা একটু আমরা আপনাদের বুঝাই দিই। ধরেন বার মানে মনে রাখবেন যে উল্টানো, কি উল্টানো। সাপোজ এই যে কলমটা, এই কলমটাকে যদি আমি একবার উল্টাই তাহলে উল্টো হয়ে গেল, যদি আমি আবার উল্টাই আগের জায়গায় চলে আসলো, মানে সোজা হয়ে গেল। সেম ভাবে এ কে যদি একবার দেওয়া যায় তো তাহলে এর উল্টো মান পাওয়া যাবে, কিন্তু এ কে যদি ডাবল বার করো বার দুইটা কেটে যাবে, কেটে গিয়ে শুধু এ থাকবে। এইগুলো আমাদের মেইন অঙ্কের মধ্যে লাগবে। তিনটা বার কখনো থাকবে না, কখনো থাকবে না। যখন আমাদের ইয়েস আমি বলি, যখন সরল করতে যাই, সাপোজ সরল করতে গেছো মানে এরকম গোলবার থাকে তিনটা হয়ে গেছে, মানে এরকম বলতে যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। তখন এই দিকে দেখো, এই লাইনটা আমরা যখন করব আমরা তো এটা ভাঙার আগে এটা আগে বাদ দিয়ে দেব। হ্যাঁ, বোঝো দেখো a প্লাস এটা ভাঙার আগে এটা আমরা তো আগে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন কয়টা চলে আসলো, এখন একটা। কখনোই দুইটার বেশি থাকবে না, দুইটার বেশি থাকলে আমরা তো আগে বাদ দিয়ে নেব, বাদ দিয়ে নিয়ে তারপর আবার কাজ করব। ওকে, তাহলে এই সূত্রগুলো আপনাদের, আচ্ছা কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানান। ভাইয়া যোগের 3 নাম্বারটা একটু রিপিট করেন। আচ্ছা যোগের 3 নাম্বারটা সবাই একটু দেখেন, যোগের 3 নাম্বারটা কিভাবে হইলো, তাই না? a প্লাস a ইকুয়াল a। দেখেন a লিখলাম প্লাস a ইকুয়াল কি প্রমাণ করতে হবে, a। আচ্ছা আসো, এর মান তুমি ধরো 0 এবং 1 এর মধ্যে যে কোনো একটা ধরো, 1 ধরলাম, প্লাস এর মান কি ধরছো 1। আমরা একটু আগে জানলাম 1 প্লাস 1 মানে কি হয় 1, এই যে মিলছে, তাহলে এর মান কি ধরছো 1, এই যে এর মান 1 পেয়ে গেছি। বলো বুঝছো কিনা, তোমরা উঠায় নাও, উঠাইছো? আচ্ছা যাদের উঠানো বাকি আছে তারা একটু উঠায় নেন ঝটপট। এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমাদের মেইন অঙ্ক করতে হবে। এই সূত্র যদি আপনার একটু ভুল হয় পুরো অঙ্ক ভুল হবে। ধরো পুরো বোর্ডের অঙ্ক করে ফেলছো, মাঝখানে একটা জায়গায় ভুল করছো, পুরো অঙ্কটা ভুল হবে। কারো সমস্যা আছে কিনা একটু ঝটপট জানিয়ে দেন। আচ্ছা কারো যদি সমস্যা না থাকে আমরা তাহলে নেক্সটে যাচ্ছি। ওকে, এবার দেখো আমি যেমন বললাম যে সরল করতে আমাদের মিনিমাম 15 থেকে 20টা সূত্র লাগবে, 15 থেকে 20টা সূত্র লাগবে। দেখো তো এখানে কয়টা ক্যাটাগরি লিখেছি, 1 2 3। এবার আসো 4 5 6 7, এই 7টা ক্যাটাগরির সূত্র জানলে আমাদের সরল মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখন এই 7টা ক্যাটাগরি উঠাও। হ্যাঁ ছবি তুলবা, কোন ক্লাস হওয়ার কথা আজকে? আমাকে যদি বলার মতো হয় আমাকে বলতে পারে, স্যার বাহিরে আছে, তার কাজ অসুস্থ, ওই থেকে আমি ভাবছি যে ইন্টারদের ক্লাস। হ্যালো, আমি কমার্সের পরিসংখ্যান পড়ানো এমন কেউ আছে নাকি? ইন্টারমিডিয়েট কমার্সের পরিসংখ্যান টিচার আছে, কে? এখন নেই উনি। ওনার নাম্বারটা কথা বলি, কার্ড আছে পরিসংখ্যানে উনি? জি জি, এখন আপনি জাস্ট এই যে নাম্বারটাতে কল দিবেন, নাম্বারটাতে কল দিলে উনি তার নাম্বার দিয়ে দেবেন। আমার কাছে এই মুহূর্তে নাম্বার নেই তো। এটা না? জি আর কি বলবো পরিসংখ্যান, জি ওনার নাম জাকারিয়া। উনি তাহলে এখানে বসে কথাটা বলি। পরিসংখ্যানের স্যারের নাম্বার দিয়ে দেবেন উনি, আমার কাছে নেই তো। আচ্ছা দেখেন এগুলো উঠাইছো ইমেল? আচ্ছা ঠিক আছে, দেখো আমি একটু এখানে তো সবগুলো প্রমাণ করা সম্ভব না, আমি একটু দু একটা প্রমাণ শিখিয়ে দিচ্ছি। দেখো প্লাসের ক্ষেত্রে আমি যদি বলি, এইদিকে তাকাও ভালো করে,
5 প্লাস 2 ইকুয়াল কত লিখবো 7। আবার যদি আমি এটা লিখি 2 প্লাস 5 ইকুয়াল কত? কোনো পার্থক্য আছে? যোগের ক্ষেত্রে কোনো পার্থক্য? এই যে দেখো, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b যে কথা b প্লাস a সেম কথা। কারণ আমাদের অনেক সময় অঙ্কে সাজানোর সুবিধার্থে আমরা এটা লিখব a প্লাস b লেখা থাকবে, আমরা ওটা লিখব b প্লাস a। তখন বলবা যে কিভাবে লিখলেন এটা? এই যে এই প্রসেসে লিখলাম। যে যোগের ক্ষেত্রে আমরা চাইলে মানে চলক মানে রাশি চেঞ্জ করতে পারি, আগেরটা পরে পরেরটা। আবার সেম ভাবে 5 ইনটু 2 মানে কত? 10। আবার 2 ইনটু 5 মানে কত? সেম জিনিস। তাহলে আমরা লিখতে পারি a ইনটু b মানে যেটা, b ইনটু a মানে ওইটা। বলেন কার কোনো সমস্যা আছে কিনা? সবগুলো প্রমাণ বাংলা কোর্স। আচ্ছা দেখেন কার কোনো সমস্যা আছে কিনা একটু জানান, আর ঝটপট এই সূত্রগুলো উঠায় ফেলেন। এই সবগুলো সূত্র কিন্তু আমাদের লাগবে। এই জন্য ফোন কাঁপতেছে, ওইটার কারণে ক্যামেরা থাক, মানে আমার ওই স্কুল থেকে কল দিয়েছে না মনে হয়। ওকে দেখেন খুব ঝটপট একটু আমরা উঠায় ফেলি। কত মিনিট হয়ে গেছে? অলরেডি 41 মিনিট। আচ্ছা দেখেন, তাহলে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা সরলের প্রত্যেকটা অঙ্ক করতে পারবো, কোনো সমস্যা হবে না। সরলে সহজ একটা টেকনিক শিখিয়ে দেবো, জাস্ট 3টা অপশন শিখিয়ে দেবো। ওই 3টা অপশন সবসময় মাথায় সেট আপ করে রাখবা। ওই 3টা অপশন সেট আপ করে পুরো সরল পানির মতো করে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না। তার আগে আমাদের এই সহজ সূত্রগুলো আগে লাগবে। যেমন আমি 1 নাম্বারটা একটু প্রুফ করে দিলাম, এরকম আপনারা চাইলে সবগুলোই প্রুফ করতে পারবেন। বাট এগুলো প্রুফ কিন্তু কখনো পরীক্ষাতে আসবে না যে আপনার জানতেই হবে। এগুলো প্রুফ হলো কেন জানতে হবে? বাই চান্স পরীক্ষাতে যেন আপনার কখনো ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা তারপর আমরা যাচ্ছি, দেখেন ডি মর্গানের উপপাদ্য। আমরা সবচাইতে জনপ্রিয় এবং সেলিব্রিটি ম্যান হলো ডি মর্গান। হ্যাঁ, উনি খুবই সেলিব্রিটি একজন ম্যান ছিল। তার 2টা উপপাদ্য, এই যে একটা উপপাদ্য আর এই যে একটা উপপাদ্য। আমরা এখন এই 2টা উপপাদ্য নিয়ে কথা বলবো। প্রথমত আপনাদের এই 2টা উপপাদ্য মুখস্থ রাখতে হবে। 2টা উপপাদ্যই মুখস্থ রাখতে হবে, একদম ইজি। কিন্তু আমি মনে রাখার কিছু কৌশল বলে দিচ্ছি। 1 নাম্বার কিন্তু 2 নাম্বার মনে রাখার কৌশল হলো, এই পাশে a প্লাস b হোল বার, আমরা কি বলবো? বার বলবো, হোল বার মানে পুরোটার উপর বার আছে। কি হবে? এই বারটা পরের অপশনে ভেঙে যাবে আর এই প্লাসটা হয়ে যাবে ইনটু। সেম ভাবে 2 নম্বরে এই ইনটু প্লাস হয়ে যাবে আর এই বারটা ভেঙে যাবে। একদম ইজি, খুব সহজ ভাবে সবাই এটা মুখস্থ করে ফেলবা। a প্লাস b হোল বার ইকুয়াল a বার ডট b বার, a ডট b হোল বার ইকুয়াল a বার প্লাস b বার। এইভাবে এই দুইটা মুখস্থ করে রাখবা। এটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় দেওয়াই থাকবে, মুখস্থ করতে হবে না। কিন্তু যদি না দেওয়া থাকে, এই জন্য আমাদের এটা মুখস্থ করতে হবে। আচ্ছা সবাই একটু ঝটপট করে এটা উঠায় নেন। আমাদের এটা এমসিকিউ আসলে যে ডি মর্গানের কয়টা সূত্র এন্ড কি কি। তাই আচ্ছা আমরা আজকে এই ডি মর্গান পর্যন্ত রাখবো। ডি মর্গানে আমরা এখন এই 2টা প্রমাণ শিখবো। ঝটপট করে আমরা একটু প্রমাণ শিখবো, এই 2টা প্রমাণ। আচ্ছা বোঝা যাচ্ছে তো? এই কয়টা সূত্র হলে কি টোটাল সরল, টোটাল আর কোনো কিছু বাকি থাকবে না। ওকে, তাহলে আমরা এখন ঝটপট করে সত্যক সারণীর মাধ্যমে আমরা এই 2টা প্রমাণ শিখবো। ওগুলো কি সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করা যায়? সবগুলোই সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করা যায়। আচ্ছা তার আগে দেখি কত হয়েছে। আচ্ছা স্টুডেন্টকে দেখতে যাচ্ছে।
দেখো বাচ্চারা, আমরা এই দুইটার প্রমাণ খুব ঝটপট একটু শেষ করি। দেখেন কিসের মাধ্যমে করব আমরা? সত্যক সারণী। সত্যক সারণী জিনিসটা আবার কি? সত্যক সারণী, এখানে কয়টা শব্দ আছে? দুইটা। সারণী মানে কি আমরা বুঝি একটা টেবিল বা গোছানো একটা ছক। ছক বলতে পারি, টেবিল বলতে পারি। আর সত্যক মানে কি? সত্যি। সত্যক মানে সত্যি, ইয়েস, মানে কল্পনায় সত্যি। এখানে তো আমাদের কোনো বাস্তব কোনো ঘটনা নাই, এখানে আমরা কল্পনা করব। আর কল্পনা করার অপশনই কয়টা? দুইটা, 0 এবং 1। অন্য কোনো কিছু কল্পনাই করা হারাম, মানে কল্পনা করাই যাবে না এখানে। ঠিক আছে, এই দুইটা ব্যবহার করে আমরা সত্যক সারণী। একটু আমরা সংজ্ঞাটা জেনে নেই। যে সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণে চলক সমূহের বিভিন্ন মান বিন্যাসের জন্য বিভিন্ন আউটপুট প্রদর্শন করা হয় তাকে সত্যক সারণী বলে। একটু কঠিন লাগতেছে কিন্তু মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এগুলো কি জানাটা ইম্পর্টেন্ট? এটা ক এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক এর জন্য সবার কাছে ইম্পর্টেন্ট, এটা একটু মুখস্থ রাখবেন। আর বাকি কিছু লাগবে না, বাকি আমি এখন শিখাচ্ছি। দেখেন সরাসরি আমরা প্রমাণে চলে আসবো। ডি মর্গানের উপপাদ্য প্রমাণ দুইটা আছে, একটা আমি শিখায় দেব আজকে আর একটা এইচডব্লিউ থাকবে। ঠিক আছে, প্রথমটা আমি শিখায় দেব। দেখেন a প্লাস বি হোল বার ইকুয়াল a বার এ ইনটু a বার ডট বি বার, এইটা আমি আজকে প্রমাণ শিখিয়ে দেব। আর বাকি যে 2 নাম্বারটা, ওই 2 নাম্বারটা সবার এইচডব্লিউ থাকবে। আগে লিখে রাখলাম, পরে মনে নাও থাকবে। হ্যাঁ, এইচডব্লিউ হলো 2 নাম্বারটা। ওকে, এবার দেখো কিসের মাধ্যমে প্রমাণ করতে হবে? সত্যক সারণী। দেখো প্রথমত আমি বলবো সত্যক সারণী লেখার জন্য তুমি আগে খেয়াল রাখবে এখানে চলক আছে কয়টা? দুইটা। চলক আছে কয়টা? দুইটা। দুইটা। ক্যামেরাটা একটু না দিলে ওই লেখাটাও আসে ডি মর্গানের উপপাদ্য। থাক, এখন আবার ঝামেলা করতে গেলে আবার যদি ঝামেলা বেশি হয়ে যায়, থাক, দরকার নেই। ভাই সরাসরি কি পড়া যায়? ভিডিওটা কাঁপাকাঁপি করে, দেখো তো কেন এরকম করতেছে। এখন তো আর কাপাকাপি হওয়ার কথা না। ও আপনি যখন ফোন টাচ করতেছেন তখন একটু নড়তেছে বারবার। না দেখো, না না, আপনি যখন ফোনটা ও ভাই, এটা হচ্ছে আপনার ক্যামেরা প্লাস লাইটের ইয়ের কারণে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যখন আমরা টিভিতেও ফোন ভিডিও করতে যাই তখন কিন্তু এরকম ঝিরঝির ব্যাপারটা আসে। এই লাইটটা অফ করে দিলেই তো হয়। না, অন্ধকার হয়ে গেছে এখন হচ্ছে? না, লাইটের কারণে আর অন্ধকার হয়ে গেছে। আচ্ছা দিয়ে দাও। আচ্ছা থাক, আমরা একটু ঝটপট করে ক্যামেরার কারণে হতে পারে আর কি। হ্যাঁ, আপনার ক্যামেরার কারণে। এটা আমার ফোনের ডিভাইসের কারণে মনে হয়। আচ্ছা দেখেন, আমরা ঝটপট এই দুটো শেষ করব। প্রথমত সবার আগে প্রমাণ করার আগে মনে রাখবে এখানে ইনপুট কয়টা? দুইটা। ইনপুট দুইটা। ইনপুট দিয়ে একটা সূত্র আছে, ইনপুট দুইটা। আসলে সত্যক সারণীতে, সারণী মানে কি? একটা টেবিল। এই টেবিলে রো কয়টা হবে এটা বের করার একটা সূত্র আছে। সূত্রটা হলো এটা, সবাই লিখে রাখো, 2 টু দি পাওয়ার n। এই n মানে কি? n মানে হলো ইনপুট সংখ্যা। কি সংখ্যা? ইনপুট সংখ্যা। এখানে তাহলে ইনপুট কয়টা আছে? দুইটা। তাহলে আমরা 4 n এর জায়গায় কি বসায় দেব? 2 বসায় দিলাম। তাহলে 2 স্কয়ার করলে কত পাচ্ছি আমরা? 4। তাহলে আমরা বুঝে গেলাম আমাদের রো কয়টা হবে? চারটা হবে। বাই চান্স এই ম্যাথটা যদি এরকম থাকতো a প্লাস b প্লাস c হোল বার ইকুয়াল a ডট b ডট c ডট, তাহলে এখানে চলক কয়টা? তিনটা। তাহলে আমরা 2 এর পরিবর্তে তখন 3 বসাইতাম এখানে। তাহলে তখন আমরা এখানে 3 বসাইতাম, এটা 8 চলে আসতো। তাহলে তখন রো হইতো কয়টা? 8টা। এখন রো হবে কয়টা? 4টা। তাহলে আমরা রো বের করার সূত্র জানলাম হলো 2 টু দি পাওয়ার n। n মানে হলো ইনপুট সংখ্যা, অর্থাৎ একটা সমীকরণের মধ্যে আমরা দেখব যে ইনপুট কয়টা আছে। ইনপুট মিন্স লেটার, ইংরেজি লেটার a b c d x y, আমরা সেটা খেয়াল করব। ওকে, এবার দেখেন তাহলে আমরা বের করে ফেললাম আমাদের রো কয়টা হবে? 4টা। আর উপরে লেখার জন্য একটা, মোট তাহলে 5টা। সবাই আমরা রো দিয়ে ফেলি। ওকে, আমরা একটা 5টা রো দিয়ে ফেলবো। আর কলাম কয়টা হবে সেটা একটু পরে বলছি। তাহলে আমরা আগে রো 5টা দিয়ে ফেলি। ওকে, দেখো রো আমরা 5টা দিয়ে ফেললাম। এবার কলাম কয়টা হবে তার আগে প্রথমে আগে a আর b লিখে নেব।
আচ্ছা এখন কথা হলো যদি আমাদের চলক তিনটা থাকতো তাহলে কিন্তু আমরা এ বি সি তিনটা লিখতাম। প্রথমে আমরা আগে কি লিখে নেব, এ আর বি, মানে মূল যে চলক, চলো মূল যে ইনপুট। হ্যাঁ এই যে এখানে ইনপুটও এইভাবে লিখে দিতে পারো তাহলে আরো সুন্দর লাগবে। মূল যে আমাদের ইনপুট সেই ইনপুট আমরা লিখে দিলাম। এবার দেখো আউটপুট। এবার আমাদের এই এ বি এর সাথে সাথে আরো কি কি লাগবে এখন দেখো। আমরা যদি একটু লেফট সাইডের দিকে তাকাই জি তাহলে a প্লাস বি আছে একটা, জি a প্লাস বি এর উপর আবার কি আছে, বার আছে। বার আছে। তাহলে এখানে কয়টা কলাম হবে, এটার জন্য ওই দুইটা কলাম। দেখো একটু ভালো করে বুঝি, a প্লাস বি, এবার a প্লাস বি এর উপরে কি আছে, হোল বার। তাহলে আমাদের মাত্র লেফট সাইডের মানে সারণী শেষ হলো। এবার রাইট সাইডে যাই তাহলে এটা আরো বড় হবে। দেখেন এইদিকে কয়টা হবে এটা কিন্তু আমরা আগেই বুঝতে পারবো না, আমরা আস্তে আস্তে এই পাশে জায়গা রাখবো, রেখে আস্তে আস্তে আমরা করবো। বাস এই পাশে কয়টা হবে এটা আমরা আগে ফিক্সড করবো। তাহলে এখন আমাদের লাগবে কি, এ বার, এবার এরপর লাগবে কি, বি বার। বি বার। এরপর এই এ বার বি বার কি অবস্থা আছে, ইনটু আকারে, তাহলে লাস্ট এবার এটা দিয়েই শেষ হবে। তাহলে এ বার ইনটু বি বার। এই পর্যন্ত হলো আমাদের টোটাল ছক, জি বুঝলাম। এবার দেখো তাহলে কিন্তু আমাদের ছক আঁকানো শেষ একদম। অনেকে করবো যে এইভাবে যে আগে এ বার দেবে বি বার দেবে, ওভাবে দিলেও হবে, দুইটা কি আলাদা করে করা যায়? কিন্তু আলাদা করেও করা যাবে, কিন্তু আলাদা না করাই ভালো, ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। আর দুই নাম্বার অপশন হলো আমরা চেষ্টা করব সিরিয়াল ওয়াইজ করার, এই পাশ থেকে সিরিয়াল ওয়াইজ করার, তাহলে আমাদের ভুল হবে না। যেমন দেখেন এবার আমরা ইনপুট সংখ্যা দেই, ইনপুট দেওয়ার নিয়ম আছে। আমরা কয়টা পেলাম, চারটা। ভালো করে এটা কিন্তু অনেকে ভুল করে। এই চারটা তোমরা দেখবা যে তোমাদের বইয়ে একটা কলাম দেওয়া আছে বাইনারি দশমিক সংখ্যা বের করার, আছে না? অনেকে ওই কলামটা কি করে, মুখস্থ করতে বলে। অনেক টিচার এরকম মুখস্থ করতে বলে ওই কলামটা মুখস্থ করে এখানে মান বসাইতে বলে, কিন্তু তা করবে না। তোমরা তা করবা না, তোমরা কি করবা, 2 টু দি পাওয়ার n সূত্র থেকে যে আমরা চারটা পেলাম এই 4 কে অর্ধেক করবা। 4 এর অর্ধেক কত, 2। সুন্দর করে দুইটা শূন্য দুইটা 1 দিয়ে দিবা। যদি এখন কথা হলো ভালো করে বোঝো, এখানে যদি 8 থাকতো তাহলে 8 কে অর্ধেক করো 4, তাহলে 4টা শূন্য দিতাম, অফ করে দাও, 4টা 1 দিতাম। যদি এখানে 16 থাকতো তাহলে 8টা 0 দিতাম, 8টা 1 দিতাম। ভালো করে বুঝো কনসেপ্টটা আমি আরো বুঝি। আবার বুঝো। এই যে আমরা 2 টু দি পাওয়ার n সূত্র থেকে কি পাইলাম, 4 পাইলাম। এখন এই ইনপুট দেওয়ার লেখা নিয়ম হলো এই 4 কে অর্ধেক করবা। 4 এর অর্ধেক কত, 2। তাহলে দুইটা 0 দিব, দুইটা 1 দিব। জিরোই কেন আগে দিব? 0 থেকে শুরু করতে হবে। সব সংখ্যা পদ্ধতি কিসে থেকে শুরু হয়, 0 থেকে। এই জন্য 0 থেকে শুরু হবে। ওকে, এবার এখানে যদি 8টা আসতো তাহলে এটা অর্ধেক, 4টা 0 4টা 1 দিয়ে শুরু করব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করলাম এইভাবে। এবার এই দুইটাকে অর্ধেক করো, দুইটার অর্ধেক কি, একটা। তাহলে এটাও শুরু হবে কি, 0 থেকে। তাহলে এখানে দেব একটা 0 একটা 1, একটা 0 একটা 1। বলো ইনপুট দেওয়া বুঝলা কিনা? ইনপুট দেওয়া কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। আচ্ছা, ক্লাস খুব কাঁপাকাঁপি করতেছে, ডাউন থেকে শুরু করলে কোনো সমস্যা হবে না। এই যে এটার জন্য এটা একটু দূরে রাখো, মানে এটা কাঁপে তার জন্য ওইটা কাঁপে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ইনপুট দেওয়া শেষ। ইনপুট দেওয়া কিন্তু আমাদের মোটামুটি শেষ। আচ্ছা, অনেকের কাছেই করা শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। আবার একটু বুঝাচ্ছি, দুই একজনের সমস্যা আছে। আমরা এই 2 টু দি পাওয়ার n সূত্র থেকে যে মানটা পাবো কিভাবে আবার একটু বুঝাই। যেমন এই সমীকরণটাতে চলক আছে কয়টা, দুইটা। তাহলে 2 টু দি পাওয়ার n এর পরিবর্তে আমরা দিয়ে দিলাম 2। তাহলে এখানে পাইলাম কত, 4। এই 4 কে অর্ধেক করতে হবে, অর্ধেক করলে কত পাবো, 2। মানে দুইটা 0 দুইটা 1 দিয়ে শুরু করব।
বাই চান্স এখানে 8 আসতো তাহলে 8 এর অর্ধেক 4 4 চারটা 0 চারটা 1 দিয়ে শুরু করব বিষয়টা হলো এটা এবার আসো এই দুইটা দেওয়ার পর এই দুইটাকে আবার অর্ধেক করব দুইটার অর্ধেক কি 1 তাহলে একটা 0 একটা 1 কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু 1 দিয়ে শুরু করা যাবে না সবগুলো শুরু করতে হবে কি দিয়ে 0 দিয়ে ওকে এবার আমরা আমাদের ইনপুট দেওয়া শেষ এখন শুধু আউটপুট গুলো দেব দেখো a + 0 মানে a + b মানে কি এই দুইটা যোগ করব 0 + 0 মানে কি 0 0 + 1 মানে 1 1 + 0 মানে 1 1 + 1 মানে 1 কেন 1 + 1 মানে 1 হলো কারণ বুলিয়ান অ্যালজেব্রা আমাদের সূত্র আছে যে 1 + 1 মানে 1 এবার a + b হোল বার মানে কি অর্থাৎ আমাদের এই a + b এর যে মান পাবো এটাকে যদি আমরা বিপরীত করে লিখি তাই এটা পেয়ে যাব তার মানে এটা 0 আছে এটা লিখবো 1 আর এটা 0 0 0 হয়েছে এবার দেখো a বার মানে কি এই যে a লিখেছি না আমরা এই a এর মান যদি আমরা বিপরীত করে লিখে দেই তাহলে আমরা a বার পাবো তাহলে a কি দেওয়া আছে দুইটা 0 আমরা দুইটা 1 দেব দুইটা 1 আছে নিচে আমরা দুইটা 0 দিলাম বুঝছেন এবার দেখো b বার এই যে b আছে না এই b কে যদি আমরা b এর মানকে যদি বিপরীত করে লিখি তাই পেয়ে যাব b শুরু হয়েছে 0 দ্বারা আমরা শুরু করব 1 দ্বারা বুঝলাম এবার আসো এই দুইটা পেয়েছি এবার এই দুইটাকে কি করে দেব একসাথে গুণ করে দেব তাহলে দেখো 1 * 1 মানে কি 1 1 এর সাথে 0 * হলে 0 0 এর সাথে 1 * হলে 0 কারণ 0 এর সাথে আমরা যাই গুণ করব 0 হবে দিন শেষে 0 এবার দেখেন এই যে আমাদের যে মেইন সমীকরণটা ছিল এই সমীকরণের লেফট সাইড ছিল কি এটা আর রাইট সাইড ছিল এটা এবার দেখো এই লেফট সাইড কোনটা লেফট সাইডের কলাম কোনটা এটা লেফট সাইডের কলাম না আর রাইট সাইডের কলাম কোনটা এটা দেখো তো এই দুইটার মান এক হয়েছে না মানে প্রমাণ হয়েছে এই যে 1 000 1 000 তাহলে আমরা শেষে শুধু লিখে দেব অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড সবাই একটু লিখে নাও আগামী ক্লাসে আমাদের ডি মর্গানের প্রথম সূত্র প্রমাণ শেখা হলো 2 নাম্বার সূত্রটা আপনারা এইচডব্লিউ করে নিয়ে আসবেন যদি কারো সমস্যা হয় তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার 2 নাম্বারটাও প্রুফ করে দেখাবো ঠিক আছে হ্যাঁ তোমাদের কোনো সমস্যা আছে কিনা বলো ওকে কারো কোনো সমস্যা আছে কিনা খুব দ্রুত 1 মিনিটের মধ্যে একটু ঝটপট করে জানিয়ে দিন আমাদের আগামী ক্লাসের এইচডব্লিউ থাকবে এইটার 2 নাম্বার সূত্রটা প্রমাণ করে নিয়ে আসবেন সবাই ওকে ক্লিয়ার ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ